আজকের ভিডিওতে আমরা গ্রুপ 13 এলিমেন্টের কিছু ক্যারেক্টার এবং তাদের কিছু পর্যায়গত ধর্ম এবং তাদের কিছু কম্পাউন্ড নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। প্রথমে আমরা যেটা দেখবো যে গ্রুপ 13 এলিমেন্টগুলোর মধ্যে কারা কারা আছে এবং তাদের পারমাণবিক সংখ্যা এবং ইলেকট্রনিক কনফিগারেশন গুলো কেমন কেমন। দেখো, গ্রুপ 13 এলিমেন্টের মধ্যে বোরন আছে, যার পারমাণবিক ক্রমাঙ্ক হচ্ছে 5। এখন আমরা যদি বোরনের পরমাণু ক্রমাঙ্কটা জানি, তাহলে আমরা দেখো অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, আমরা যদি এটা বুঝি যে এই পরস্পর মানে গ্রুপ 13 এলিমেন্টে শ্রেণী বরাবর কারা আছে, যে প্রথমে ব্রন আছে, তারপর অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এখন বোরনের পারমাণবিক সংখ্যা আমার যদি জানা থাকে, তাহলে দেখো বোরন থেকে অ্যালুমিনিয়ামের মধ্যে পারমাণবিক ক্রমাঙ্কের মধ্যে যে মানে ডিফারেন্সটা 8, ঠিক আছে, এর 5 8 যোগ করো, এর হচ্ছে 13। তারপরে 8, তারপরে দেখো 18 18 32, তাহলে কি হচ্ছে? তাহলে এটা আমরা বুঝলাম যে যতটা পারমাণবিক সংখ্যা যত হচ্ছে বোরনের, তার থেকে এর ডিফারেন্স অ্যালুমিনিয়ামের হচ্ছে 13, তাহলে ডিফারেন্স কত হচ্ছে 8। তাহলে এদের মধ্যে ডিফারেন্সটা ঠিক এরকম ভাবে যাবে 8 18 18 32। ঠিক আছে, যখন আমরা এসপি ব্লক পড়ছিলাম তখন একটু ডিফারেন্ট ছিল, এখন ডিফারেন্ট আছে, ওখানে একটা এক্সট্রা 8 ছিল, এখানে 8 18 18 32, তাই তো? তো আমরা এটা বুঝলাম। এবারে পরমাণুর ক্রমাঙ্ক জানা থাকলে আমরা ইলেকট্রনিক বিন্যাস আমরা করতে পারি, যেগুলো আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে পুরো পড়ে এসেছি। তো দেখো বোরনের 5, তাহলে 1s2 2s2 2p1। এখন অ্যালুমিনিয়ামের আমরা পারলাম, তাহলে 1s2, এটা কোন ইনার্ট মৌলের ইলেকট্রনিক কনফিগারেশন? এটা হিলিয়াম, আমরা জানি হিলিয়ামের পরমাণুর সংখ্যা 2, তাহলে 2, তারপরে 2s2 2p2। তাহলে আমরা বুঝতে পারলাম যে হিলিয়ামের যদি এরকম হয়, তাহলে যদি আমরা হিলিয়াম সিরিজ মানে গ্রুপ 18টা যদি আমরা লক্ষ্য করি, তাহলে গ্রুপ 18 এর প্রথমে কি আছে? প্রথমে আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, তাই তো? তাহলে এরকম ভাবে আছে। তো দেখো, তাহলে যদি আমরা প্রথমের ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখতে পারি, তারপরে আমরা দেখি যে শেলগুলো এক্সট্রা অ্যাড হয়, 2 থাকলে 3 হয়ে যায়। এখানে দেখো 2 হিলিয়াম ছিল, তাহলে এখানে হিলিয়ামের পরে কে আছে? নিয়ন। তাহলে যদি আমরা অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, নিয়ন মানে 10, তারপরে হচ্ছে 2s2 মানে 3s2 হয়ে যাবে, 2p1 3p1 হয়ে যাবে। ঠিক একইভাবে কিন্তু আমরা গ্যালিয়াম এবং ইন্ডিয়াম এবং থ্যালিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশনটা করব। গ্যালিয়ামের যদি করো তাহলে 18 আর 10 দেখো 28, আর 2 30, আর এক হচ্ছে তোমার 31। তাহলে এর যদি 3d10 হয়, তাহলে এর হবে 4d10, আর এর তাহলে 5d10, আর 5d10 আগে 4f আসে, তাহলে 4f 14 হবে। তাহলে আমরা কিন্তু ইলেকট্রনিক কনফিগারেশনটা কিন্তু ভালো করে দেখলাম। এখন 3d10টা লেখার তোমরা বলতে পারো যে কি দরকার ছিল? তাহলে 3d10 না লিখলে দেখো 18 আর 2 20 আর 1 21 হতো, তাই না? তাহলে 3d10টা আমাদের অবশ্যই এখানে লেখার কথা ছিল। দেখো, এটার এই 3d থাকার জন্য এরা একটা স্পেশাল ক্যারেক্টার দেখাবে, যেটা আমরা ধীরে ধীরে পড়বো। তো নেক্সট আমরা গ্রুপ 13 এলিমেন্ট গুলোর মধ্যে দেখো যে মৌলগুলো আছে, বোরন আছে, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম। এদের মধ্যে বোরন হচ্ছে অধাতু, বাকি সবগুলোই হচ্ছে ধাতু। মানে বোরন বাদ দিয়ে অ্যালুমিনিয়াম, ইন্ডিয়াম, গ্যালিয়াম, থ্যালিয়াম, ঠিক আছে, সবই হচ্ছে ধাতু। বোরন এই যে অধাতু, কেন বোরন অধাতু? কারণ বোরনের ক্ষুদ্র আকার। ক্ষুদ্র আকার হলে কি হবে? ক্ষুদ্র আকার হলে যে নিউক্লিয়াসের যে কার্যকরী ধনাত্মক আধান, সেটা বাইরের কক্ষের ইলেকট্রনগুলোকে স্ট্রংলি নিজের দিকে টানবে। তাহলে ধাতু হওয়ার সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ইলেকট্রনটা ইজিলি ডোনেট করতে পারবে, এরকম মৌল হবে। তাহলে এখানে ইলেকট্রন যদি কেন্দ্রের দিকে ইলেকট্রনকে যদি টেনে রাখা হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন বের করা কি হয়ে যাবে? অনেক কি হয়ে যাবে? ইলেকট্রন বের করা অনেক কঠিন হয়ে যাবে। তাহলে ক্ষুদ্র আকারের জন্য বোরন হচ্ছে অধাতু হিসেবে কাজ করে, ইলেকট্রন সহজে ছাড়ে না। সিমিলারলি উচ্চ তড়িৎ ঋণাত্মকতা এবং হাই আয়নাইজেশন এনার্জি। হাই আয়নাইজেশন এনার্জি কেন? কারণ এই একই ব্যাপার। আয়নাইজেশন এনার্জি মানে কি? কোনো মৌলের বাইরের কক্ষে সর্ববস্থিত কক্ষে থাকা ইলেকট্রনকে বের করে দিতে যে পরিমাণ শক্তি লাগে, তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনটা দেখছি কি ছোট আকারের জন্য টেনে রাখছে। তাহলে টেনে যদি রাখে, তাহলে
এই ইলেকট্রনটাকে আমরা সহজে কি করতে পারবো না, বের করতে পারবো না, তাহলে বোরন কি হয়ে যাচ্ছে, বোরন হয়ে যাচ্ছে তোমার অধাতু। ঠিক আছে, নেক্সট পয়েন্ট কি বলছে, বোরন যথেষ্ট বিরল হলেও বোরনের মানে আমরা কম্পাউন্ড গুলো কি কি পাই দেখো, অর্থোবোরিক অ্যাসিড বোরনের একটা কম্পাউন্ড H3BO3, বোরাক্স, ঠিক আছে, এগুলোর স্ট্রাকচার সব আমরা পড়বো, Na2B4O7 10H2 বোরাক্স, ঠিক আছে। এছাড়া কার্নাইটে বোরন কিন্তু পাওয়া যায়, বোরনের দুটো আইসোটোপ হচ্ছে 10 বোরন একটা, এটা 19% পাওয়া যায়, এবং 11 বোরন যেটা 81% কিন্তু আমরা পাই। ঠিক আছে, ধাতু হিসেবে এই যে গ্রুপ 13 এলিমেন্ট, এদের মধ্যে সব থেকে ধাতু হিসেবে সবার থেকে বেশি কার পাওয়া যায়, অ্যালুমিনিয়ামে কিন্তু সব থেকে বেশি ধাতু হিসেবে পাওয়া যায়। এবং অ্যালুমিনিয়ামের আকরিকগুলো আমরা জানি বক্সাইট, ক্রায়োলাইট, তাই তো। বক্সাইটের কেমিক্যাল ফর্মুলাটা কি, Al2O3 2H2, এবং ক্লোরাইড হচ্ছে Na3Al F6। ঠিক আছে, এই যে গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম, এদের প্রাকৃতিক প্রাচুর্য অ্যালুমিনিয়াম থেকে কিন্তু অনেক কম। তো এরপর আমরা দেখবো দেখো কিছু পর্যায়গত ধর্ম। তো গ্রুপ 13 এবং গ্রুপ 14 এলিমেন্ট যেগুলো আছে তাদের দেখো, গ্রুপ 13 এবং গ্রুপ 14 এবং গ্রুপ 2 এর সঙ্গে আমরা বিচার করছি। তো গ্রুপ 2 তে যারা আছে দেখো, গ্রুপ 2 এর থেকে দেখো, আমি একটা জিনিস দেখছি, দেখো গ্রুপ 2 পর্যায় সারণীতে গ্রুপ 1 প্রথমে থাকে, তারপরে থাকে গ্রুপ 2, এখানে ডি ব্লক এলিমেন্ট গুলো থাকে, তারপরে শুরু হয় হচ্ছে গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17 এবং গ্রুপ 18। এইটাই তো আমাদের পর্যায় সারণীর যদি তোমরা গঠন দেখো, তাহলে এটাই আমাদের পর্যায় সারণীর গঠন। এখন গ্রুপ 2 মানে কি, গ্রুপ 2 মানে যেখানে আমাদের বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, তাই তো, ক্যালসিয়াম এরা আছে। গ্রুপ 13 মানে এখানে আমাদের বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আছে, থ্যালিয়াম আছে। গ্রুপ 14 মানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, স্ট্রনশিয়াম এরা আছে। তো বেরিলিয়াম থেকে আমরা কোন দিকে যাচ্ছি, বোরনের দিকে যাচ্ছি, মানে বাম থেকে ডান দিকে যাচ্ছি, বাম থেকে ডান দিকে যাচ্ছি। তাহলে বাম থেকে ডান দিকে গেলে আমরা জানি কি, সাইজ আরো কমে যায়। ওই জন্য দেখো বলেছে গ্রুপ 2 থেকে গ্রুপ 13 এলিমেন্ট গুলোর পারমাণবিক ব্যাসার্ধ কম, মানে গ্রুপ 2 থেকে গ্রুপ 13 এলিমেন্ট, তাহলে গ্রুপ 2 আর গ্রুপ 13 এর মধ্যে পারমাণবিক ব্যাসার্ধ কার কম, গ্রুপ 13 এর কম। এখন তুমি যদি গ্রুপ 13 আর গ্রুপ 14 এর বিচার করো যে এদের মধ্যে পারমাণবিক ব্যাসার্ধের অর্ডারটা কি হবে, তাহলে এদের মধ্যে কিন্তু দেখো আবার আমি বাম থেকে ডান দিকে যাচ্ছি, মানে গ্রুপ 14 এর ব্যাসার্ধ কিন্তু গ্রুপ 13 মৌলগুলোর ব্যাসার্ধ থেকে আবার কম হবে, কারণ আমরা বাম থেকে ডান দিকে যাচ্ছি, তাই তো। কিছু এলিমেন্টের ক্ষেত্রে পার্থক্য ডাউন দা গ্রুপ দেখবো আমরা, সেটা আমরা পরে দেখবো। ঠিক আছে, তো এটা আমরা বুঝলাম। নেক্সট আমরা দেখবো, দেখো বলছে গ্রুপ কি বলেছে, গ্রুপের ওপর থেকে নিচে কি হয়, উপর থেকে নিচে নিউ শেল অ্যাড হয়, ফলে পারমাণবিক ব্যাসার্ধ বাড়তে থাকে। কিন্তু কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, একটা ব্যতিক্রম দেখা যায়। ব্যতিক্রমটা কি, ব্যতিক্রমটা হচ্ছে আমার গ্যালিয়াম থেকে অ্যালুমিনিয়াম। কি ব্যতিক্রম দেখাচ্ছে, বলছে এরকম তো কেস, বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। তাহলে ওপর থেকে নিচে আসলে আমরা জানি কি আর বাড়ে, মানে সাইজ বা আকার বাড়ে, এটা তো হওয়ার কথা। কিন্তু দেখো, তাহলে অ্যালুমিনিয়াম আর গ্যালিয়ামের মধ্যে কি হওয়ার কথা ছিল, যে গ্যালিয়াম অ্যালুমিনিয়ামের থেকে বড়, ইট শুড, এটা হওয়ার দরকার ছিল যে আর অফ গ্যালিয়াম গ্রেটার দেন আর অফ অ্যালুমিনিয়াম, বাট অ্যাকচুয়ালি কি, অ্যালুমিনিয়াম বড়। তো এটা কেন হয়, এটা কেন হয়, কারণ আমি যখন ইলেকট্রনিক বিন্যাস তোমাদের পড়াচ্ছিলাম, তখন একটা ইলেকট্রনিক কনফিগারেশন এদের আমি মার্ক করেছিলাম। দেখো অ্যালুমিনিয়াম মানে কত, 13, ঠিক আছে, অ্যালুমিনিয়াম 13। তাহলে অ্যালুমিনিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন আমরা কেমন ভাবে লিখবো, 13 মানে আমরা আচ্ছা আমরা যদি পুরোটাই লিখি 1s2 2s2 2p6 3s2, কি কত হচ্ছে দেখো, 10 আর 2 12, 3p1, তাই তো, 12 আর 1 13 হচ্ছে। ঠিক আছে, এবার আমরা গ্যালিয়ামের যদি ইলেকট্রনিক কনফিগারেশন করি, তো দেখো এখন তোমাদের মাথায় প্রশ্ন আসতে পারে যে অ্যালুমিনিয়ামের ঠিক আছে, কিন্তু গ্যালিয়ামের আমরা কি সব পারমাণবিক ক্রমাঙ্ক মুখস্থ রাখবো? তাহলে আমি যখন তোমাদের পড়িয়েছিলাম, দেখো বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম এটা আছে আমরা জানি। এখন বোরনের পারমাণবিক সংখ্যা 8, এদের মধ্যে ডিফারেন্সটা কেমন হয়, 8, 18, 18, তারপরে হয় কত, 32। তাহলে
অ্যালুমিনিয়ামের কত হয়েছে 13, তাহলে গ্যালিয়ামের কত হবে 13-র সাথে কত যোগ করতে হবে 18 যোগ করতে হবে। তাহলে 13-র সাথে যদি 18 যোগ করা হয় তাহলে কত হচ্ছে 13 যোগ 18, 8 3 11, তাহলে 31 হচ্ছে কার গ্যালিয়ামের পরমাণুর ক্রমাঙ্ক। এখন গ্যালিয়ামের যদি বাইরের কক্ষ দেখো, এটা কি, এটা কি আছে, এটা এটা আমাদের নিয়ন আছে, তাই তো। তাহলে নিয়নের পর কি আছে, নিয়নের পর আহ নিয়নের পর আছে হচ্ছে আমাদের আর্গন আছে, আর্গন। আর্গনের হচ্ছে 18, তাহলে আর্গনের পর আসে 4s2 20, তাই তো। আচ্ছা, আর্গন কি 4s2-র মধ্যে পড়ে? তাহলে তোমাদের যদি কনফিউশন হয়ে থাকে তাহলে তোমরা দেখো, তোমরা পুরো ইলেকট্রনিক কনফিগারেশনটা লিখবে, তাহলে কিন্তু কোনো চাপ হবে না, ঠিক আছে। তাহলে আহ এর যেহেতু পুরোটা লিখেছি, এরও পুরোটা লিখি 1s2 2s2 2p6 3s2 3p6, তাই তো। এটা হচ্ছে আর্গন। এবার 4s2 হচ্ছে 20 3d10, তাই তো। তারপরে এর পর 3d আসে, তারপরে কি আছে 4p1। দেখো 31টা হচ্ছে 18 আর 2 20 আর 10 30 আর 1 31। তাহলে কি হচ্ছে এই পর্যন্ত দেখো, এটা তোমাদের এটা আমাদের আর্গন হচ্ছে, আর্গন। তারপরে কি আসছে 3d10, তারপরে আছে কি 4p1, তাহলে আর্গন 310 4p1। এখানে ছিল কি 3p1, এখানে 4p1, ঠিক আছে। কিন্তু এখানে কোনো 3d অরবিটাল ছিল কি অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে? ছিল না। কিন্তু গ্যালিয়ামের ক্ষেত্রে একটা 3d অরবিটাল আসছে। এখন তোমাদের যখন আমি পর্দা প্রভাব দেখিয়েছিলাম যে অরবিটালগুলোর পর্দা প্রভাবের ক্রম, সেখানে আমরা স্ক্রিনিং এফেক্টের অর্ডার কি দেখেছিলাম, সব থেকে বেশি পর্দা প্রভাব এস এর, তারপর পি এর, তারপর ডি এর, তারপর এফ এর। এই ডি আর এফ অরবিটালের পর্দা প্রভাব খুবই কম, পর্দা প্রভাব খুবই কম। এখন পর্দা প্রভাব যদি খুবই কম হয় তাহলে কি হবে, পর্দা প্রভাব কম মানে এই যে নিউক্লিয়াস আছে এর কার্যকারী ধনাত্মক আধান নিয়ে এটা শিল্ড করছে কম, ঠিক আছে। ডি আর এফ অরবিটালের ক্ষেত্রে বাইরের কক্ষের ইলেকট্রন গুলোকে আড়াল করতে পারছে না, তাহলে বাইরের কক্ষের ইলেকট্রনকে যদি আড়াল না করতে পারে তাহলে কার্যকারী ধনাত্মক আধান না কি করবে, বাইরের কক্ষের ইলেকট্রনকে নিজের দিকে কি করবে, অ্যাট্রাক্ট করবে। কার ক্ষেত্রে বেশি অ্যাট্রাক্ট করবে, গ্যালিয়ামের ক্ষেত্রে। গ্যালিয়ামের ক্ষেত্রে কেন অ্যাট্রাক্ট করবে, কারণ গ্যালিয়ামের ক্ষেত্রে এই যে ডি অরবিটাল আছে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ছিল না, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ছিল না। গ্যালিয়ামের ক্ষেত্রে যেহেতু এই ডি অরবিটালটা আছে ওই জন্য এর পর্দা প্রভাব কম বলে এই বাইরের পক্ষের ইলেকট্রনটাকে কি করছে, নিউক্লিয়াস নিজের দিকে টানছে। এখন নিজের দিকে যদি নিউক্লিয়াস টানে তাহলে কি হবে, বাইরের পক্ষের ইলেকট্রন গুলোকে নিজের দিকে যদি টানে তাহলে এর ব্যাসার্ধ কি হয়ে যাবে, ব্যাসার্ধ ছোট হয়ে যাবে, ব্যাসার্ধ ব্যাসার্ধ কম হয়ে যাবে। তাহলে ব্যাসার্ধ যদি কম হয় তাহলে কি হচ্ছে, সাইজ অফ সাইজ অফ কি হচ্ছে, অ্যালুমিনিয়াম বেশি দেন দ্যাট অফ গ্যালিয়াম। কেন, কারণ গ্যালিয়ামের ক্ষেত্রে যদিও বেশি হওয়ার কথা ছিল সেটা হচ্ছে না। কেন, কারণ এই 3d অরবিটালের অস্তিত্বের জন্য। 3d অরবিটাল মানে কি করছিল, এর যেহেতু স্ক্রিনিং এফেক্টের জন্য, ঠিক আছে। তাহলে এটা আমরা বুঝলাম। তো নেক্সট আমরা পড়বো হচ্ছে, তাহলে কি কি আমরা সামারিটা কি করলাম, যে অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কোনো ডি অরবিটাল ছিল না, বাইরের পক্ষে ইলেকট্রন গুলোকে নিউক্লিয়াস নিজের দিকে টানতে পারছিল না, ওই জন্য আকার বড় হচ্ছে। কিন্তু গ্যালিয়ামের ক্ষেত্রে বাইরের পক্ষের ইলেকট্রন গুলোকে নিজের দিকে টানছে, পরে আকার ছোট হয়ে যাচ্ছে। নেক্সট আমরা যে ধর্মটা পড়বো সেটা হচ্ছে আমাদের আয়নায়ন এনথালপি। দেখো যদি তুমি আয়নায়ন এনথালপির কথা বিচার করো গ্রুপ 2 আর গ্রুপ 13 এর ক্ষেত্রে, তাহলে গ্রুপ 13 এর যে আয়নাইজেশন এনার্জি সেটা গ্রুপ 2 অপেক্ষা কম। কেন কম যদি আমাদের প্রশ্ন হয়, তাহলে দেখো এটা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে আমরা সাধারণত বিচার করতে পারি। তাই গ্রুপ 13 এলিমেন্টের আয়নাইজেশন এনার্জি আর গ্রুপ 2, তাহলে গ্রুপ 2 একটা মৌল নাও, ম্যাগনেসিয়াম নিলাম, ঠিক আছে। গ্রুপ 13 এর যদি একটা মৌল নাও তাহলে দেখা যাচ্ছে তোমরা অ্যালুমিনিয়াম দিলে, বোরন অ্যালুমিনিয়াম, তাহলে এর 12 এর 13 ইলেকট্রনিক কনফিগারেশনের ডিফারেন্স কি ছিল, এর ছিল 1s2 2s2 2p6 3s2, তাই তো। 6 2 8 2 10 2 12, তাহলে বাইরের পক্ষে কটা ইলেকট্রন আছে, দুটো, এবং প্রত্যেকটা অরবিটাল ইলেকট্রন গুলো কি ফুলফিল। 2p6 মানে কত, পি এর 3টে কক্ষক, 3টে কক্ষকেই 6টা ইলেকট্রন আছে মানে ফুলফিল্ড, এস এও ফুলফিল্ড অরবিটাল। কিন্তু অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে কেমন হবে, নিয়ন 10, তারপরে কি হবে 3s2 3p1, তাই তো। 10 আর 2 12 আর 1 13, তাহলে এই বাইরের পক্ষে কটা 3p অরবিটালে কটা ইলেকট্রন আছে, একটা ইলেকট্রন আছে। এখন
আয়নাইজেশন এনার্জি মানে কি, যে বাইরের কক্ষের এই একটা ইলেকট্রনকে, নিউক্লিয়াসের বাইরের কক্ষের সবচেয়ে দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনকে বের করে দিতে যে পরিমাণ শক্তি লাগবে, সেই পরিমাণ শক্তিকেই আমরা কি বলি, সেই পরিমাণ শক্তিকেই আমরা বলি আয়োনাইজেশন এনার্জি। তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে যদি এই একটা ইলেকট্রন বের করে দেয়, অ্যালুমিনিয়াম যদি একটা ইলেকট্রন বার করে দেয়, তাহলে এল প্লাস তৈরি করবে, এল প্লাস তৈরি করবে, দ্যাট ইজ ভেরি মাচ স্টেবল। কেন? কারণ এ যদি একটা ইলেকট্রন বের করে দেয়, তাহলে এ সব কক্ষক ফুলফিল্ড অরবিটাল করতে পারবে, অল ফুলফিল্ড অরবিটাল, অল ফুলফিল্ড অরবিটাল, দ্যাট ইজ অল ফুলফিল্ড অরবিটাল, দ্যাট ইজ স্টেবল, দ্যাট ইজ স্টেবল। তাহলে কেউ যদি স্টেবল হয়, একটা ইলেকট্রন বের করে দিই, তাহলে সেই চাইবে ইলেকট্রনটা বের করে দিক, তাহলে আমাদের বাইরে থেকে কি করতে হবে, অনেক কম শক্তি দিতে হবে। তো অনেক কম শক্তি দিতে হলে এর ক্ষেত্রে কি হচ্ছে, আই কমে যাচ্ছে। কিন্তু এর ক্ষেত্রে প্রথমে ফুলফিল ইলেকট্রনিক কনফিগারেশন ছিল, এখান থেকে একটা ইলেকট্রন বের করে দিলে ব্রেকডাউন অফ ফুলফিল্ড অরবিটাল হবে, তাহলে হাই আয়নাইজেশন এনার্জি লাগবে, তাই তো, হাই আই দরকার হবে। তো আমরা বুঝলাম তাহলে আয়নাইজেশন এনার্জি কি হলো, যে গ্রুপ 13 এর ক্ষেত্রে আয়নাইজেশন এনার্জি কম এবং গ্রুপ 2 এর বেশি। এবং ডাউন দ্য গ্রুপ কি হয়, আমরা সাধারণত জানি ডাউন দ্য গ্রুপ কি হয়, আয়োনাইজেশন এনার্জি ডিক্রিজ করে যায়। কিন্তু এক্ষেত্রে একটা ব্যতিক্রম লক্ষ্য করা যায়। দেখো বোরন থেকে এই যে অর্ডারটা দেখো, বোরন থেকে হওয়ার কথা ছিল কি, বোরন, তার থেকে সব থেকে বেশি, তারপর অ্যালুমিনিয়াম, তারপর গ্যালিয়াম, তারপর ইন্ডিয়াম, সবার শেষে হওয়ার কথা ছিল থ্যালিয়াম। তো এক্ষেত্রে দেখো এই থ্যালিয়ামটার কেন এরকম বৈশিষ্ট্য দেখাচ্ছে সেটা আমরা পড়বো, ঠিক আছে। তো আমরা আবার আসবো, তো আমরা আগে দেখে নিই তাহলে কি হচ্ছে। থ্যালিয়ামের প্রথমে আসছে বোরন আয়নাইজেশন এনার্জি, তারপরে আসছে থ্যালিয়াম, তারপরে গ্যালিয়াম, তারপরে অ্যালুমিনিয়াম, তারপরে ইন্ডিয়াম। এই ব্যতিক্রমী যে ট্রেন্ড, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো নেক্সট আমরা কি পড়বো, নেক্সট আমরা দেখবো যে জারণ অবস্থা। গ্রুপ 13 এলিমেন্টের গুলোর মধ্যে দেখো বোরন আর অ্যালুমিনিয়াম +3 জারণ স্তর প্রদর্শন করে, বাকি সবাই কিন্তু +1, +3 তো দেখায়, কিন্তু +1 জারণ স্তর দেখায়, এবং +1 ইজ মোর স্টেবল, ঠিক আছে। +1 ইজ মোর স্টেবল কেন? কারণ হচ্ছে ইনার্ট পেয়ার এফেক্ট, ঠিক আছে, নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য। নিষ্ক্রিয়, এই নিষ্ক্রিয় জোড় প্রভাবটা আমরা কিন্তু কেমিক্যাল বন্ডিং তোমরা যদি লেকচারটা দেখো, তাহলে সেখানে কিন্তু আমরা ডিটেলসে কভার করেছি, ঠিক আছে। নিষ্ক্রিয় জোড় প্রভাব, ইনার্ট পেয়ার এফেক্ট, ঠিক আছে, ইনার্ট পেয়ার এফেক্ট, সেখানে আমরা কিন্তু কভার করেছি। তো তার জন্য কি হয়, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম +3 সাথে +1 জারণ স্থান প্রদর্শন করে। এখন যদি আমি বলি যে বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম আর থ্যালিয়াম, এদের মধ্যে এই যে +1 জারণ স্তর এরা দেখাচ্ছে, তাহলে এরা হচ্ছে তিনটে +1 জারণ স্তর দেখাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এরা তিনজনের মধ্যে সব থেকে ভালো +1 কে দেখাতে চায়, তাহলে উত্তরটা হবে হচ্ছে এই নিচের দিকে যত আসবো তত +1 দেখানোর প্রবণতা কিন্তু তত বেড়ে যাবে। তাহলে +1 দেখানোর প্রবণতা কি অর্ডার হবে, +1 দেখানোর প্রবণতা হবে থ্যালিয়ামের সব থেকে বেশি, থ্যালিয়ামের সব থেকে বেশি, তারপর ইন্ডিয়াম, দেখো থ্যালিয়ামের সব থেকে বেশি, তারপর ইন্ডিয়াম, তারপর গ্যালিয়াম। মানে যত আমরা নিচের দিকে আসি তত হচ্ছে +1 এর স্থিতিশীলতা তত কিন্তু কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। ওই জন্যই দেখো TiCl3 এর থেকে হুইচ বলছে, হুইচ ওয়ান এ কোয়েশ্চেন, দিস ইজ আ কোয়েশ্চেন, বলছে হুইচ ওয়ান ইজ মোর মাচ মোর স্টেবল এন্ড ওয়াই। তো দেখো তাহলে উত্তর কি হবে, থ্যালিয়াম এখানে +1 এ আছে, আর থ্যালিয়াম এখানে এটা থ্যালিয়াম হবে, থ্যালিয়াম এখানে -3, একটা Cl -1 করে জারণ স্তর দেখায়, তাহলে তিনটে Cl কত দেখাবে, তিনটে Cl অফকোর্স +3 দেখাবে, সরি -3 দেখাবে, তাহলে -3 হলে +3 দেখাবে। তাহলে আমরা যা ভালোভাবে বুঝতে পারছি যে থ্যালিয়াম নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য থ্যালিয়াম +1 বেশি স্টেবল দেন দ্যাট অফ হচ্ছে TiCl3, ঠিক আছে। তো নেক্সট আমরা করবো, নেক্সট গ্রুপ 13 এলিমেন্টের সাথে অক্সিজেন কেমন ভাবে বিক্রিয়া করে। দেখো অক্সিজেন বিক্রিয়া করছে 4 অণু ওই মেটাল গুলোর সঙ্গে, 3 অণু অক্সিজেন বিক্রিয়া করে M2O3 একটা সলিড তৈরি করছে। তো এই এম মানে কারা কারা, দেখো এখানে সব এলিমেন্টরাই আছে, কিন্তু TL2O3 মানে থ্যালিয়ামের অক্সাইডটা ছাড়া থ্যালিয়াম কিছুটা TLO2 গঠন করে। এখানে থ্যালিয়াম কত অক্সিডেশন স্টেটে আছে, ধরো থ্যালিয়ামের স্টার এর এক্স ধরে নাও, তাহলে দুটো আছে, তাহলে 2x, একটা একটা অক্সিজেন কত জারণ স্তর দেখায়, -2 করে, তাহলে 2x, 3 × -2, ওভারঅল তো 0, ওভারঅল তো এটা একটা 0 নিউট্রাল কম্পাউন্ড, তাহলে 2x কি হচ্ছে, এটা প্লাস হবে কারণ যোগ করছি, তাহলে 2x -6 = 0, তাহলে 2x প্লাস, x কত +3, মানে এক একটা থ্যালিয়াম এখানে +3 জারণ স্তর দেখাচ্ছে।
তাহলে এখানকার এই যে Tl2 ও কেন গঠন করছে, Tl2O3 ছাড়া টিএল কেন, Tl2O মানে থ্যালিয়াম 2 অক্সাইড কেন গঠন করছে, এখানে যদি 2x-2 ইকুয়াল টু 0 যদি করো তাহলে 2x ইকুয়াল টু 2, মানে এক্স কত করছে +1, ওই জন্য এটা +1 এ যেহেতু স্টেবল হয় ওই জন্য Tl2O3 ছাড়াও কিছুটা Tl2O থ্যালিয়াম কিন্তু গঠন করার প্রবণতা দেখায়, যেহেতু ওই তোমার কি নিষ্ক্রিয় জোড় প্রভাবের জন্য, ঠিক আছে, ন্যাটপ্যাড এফেক্টের জন্য। নেক্সট আমরা দেখবো, দেখো বলছে উচ্চ উষ্ণতায় নাইট্রোজেনের সঙ্গে বোরন এবং অ্যালুমিনিয়াম নাইট্রাইড গঠন করে, অন্যরা নাইট্রাইড গঠন করে না। তাহলে বোরন আর অ্যালুমিনিয়াম কিছুটা নাইট্রাইডের গঠন কি, এই যে Mn মেটাল নাইট্রাইড, Bn মানে হচ্ছে বোরন নাইট্রাইড। তাহলে বোরনের সঙ্গে নাইট্রোজেন গ্যাস বিক্রিয়া করছে করে বোরন নাইট্রাইড, ভেরি ইম্পর্টেন্ট এটা কম্পাউন্ড বোরনের এটা, ঠিক আছে। অ্যালুমিনিয়াম নাইট্রাইডও কিছুটা গঠন হয়। এই যে বোরন নাইট্রাইডটা সলিড অবস্থায় আমরা পাই, এই বোরন নাইট্রাইডের গঠন হচ্ছে দেখো এরকম। এই বোরন নাইট্রাইড দেখো, গ্রাফাইট যেমন একটা স্তরের উপরে আরেকটা স্তর সজ্জিত থাকে, তেমন এই বোরন নাইট্রাইডও একে অপরের উপরে সজ্জিত থাকে বলে স্তরগুলোর উপরে আবার একটা বোরন আবার একটা নাইট্রাইড আছে। তো স্তরে স্তরে যেহেতু একে অপরের উপরে সজ্জিত থাকে ওই জন্য বোরন নাইট্রাইডকে আমরা গ্রাফাইটের মতো গঠন বলে একে আমরা বলবো ইনঅর্গানিক গ্রাফাইট। কি বলবো, বোরন নাইট্রাইডকে আমরা ইনঅর্গানিক গ্রাফাইট। দিস ইজ আ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যে ইনঅর্গানিক গ্রাফাইট বলতে আমরা কাকে বুঝি, তো ইনঅর্গানিক গ্রাফাইট বলতে আমরা কাকে বুঝি, বোরন নাইট্রাইড Bn কে, ঠিক আছে। তো নেক্সট আমরা দেখবো, দেখো এদের মধ্যে কয়েকটা বোরনের কম্পাউন্ড, এদের মধ্যে কারা একটু অ্যাসিডিক হওয়ার প্রবণতা দেখায়, কারা উপধর্মী এবং কারা ক্ষারকীয়। দেখো এই যে বোরন, বোরনের যে অক্সাইড এ হচ্ছে অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করে, কেমন ধর্ম, অ্যাসিডিক ধর্ম প্রদর্শন করে। আর অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম এরা দুজন হচ্ছে উভধর্মী। উভধর্মী মানে কি, এরা হচ্ছে হালকা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার দুটো হিসেবেই কিন্তু আচরণ করে। তাহলে বোরন আর অ্যালুমিনিয়াম আর গ্যালিয়াম কি হলো, উভধর্মী। আর এই যে ইন্ডিয়াম আর থ্যালিয়াম এরা দুজন হচ্ছে ক্ষার হিসেবে আচরণ করে, এ হচ্ছে ক্ষারকীয়। আর এটা হচ্ছে কি থ্যালিয়ামের যে অক্সাইড এটা হচ্ছে তীব্র ক্ষারকীয় রূপে আচরণ করে, ঠিক আছে। নেক্সট আমরা দেখবো, দেখো ক্লাস আকার Al2O3 কে আমরা কি বলি, অনেকগুলো রূপে অবস্থান করে, এর একটা রূপকে আমরা বলি কোরান্ডাম, ঠিক আছে। এই কোরান্ডাম কি হয়, এটি অত্যন্ত শক্ত, ঠিক আছে, এবং ঘর্ষক পদার্থ, ক্ষয়কারী একটা ঘর্ষক পদার্থ হিসেবে এর কিন্তু ইউজ আছে। অনিয়তকর অ্যালুমিনিয়ামকে কি করে প্রায় 2000 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করে এটাকে কিন্তু আমরা এই যে কোরান্ডাম এটাকে কিন্তু আমরা পাই, ঠিক আছে। তাহলে কোরান্ডাম আমরা কিভাবে পাচ্ছি, অনিয়তাকার অ্যালুমিনিয়াম নিয়ে প্রায় 2000 কেলভিন উষ্ণতায় আমরা তাকে উত্তপ্ত করে কিন্তু এটা পাচ্ছি, ঠিক আছে। তো এরপর আমরা কি দেখবো, এরপর আমরা দেখো বোরনের ট্রাইহ্যালাইড গুলো দেখবো। বোরনের ট্রাইহ্যালাইড গুলো কেমন হয়, দু অণু M মানে মেটাল গুলোর সাথে X মানে হ্যালাইড, হ্যালাইড মানে কি হ্যালোজেনের যে কম্পাউন্ড গুলো, ফ্লোরিন ফ্লোরিন ব্রোমিন আর, ঠিক আছে, 3 অণু হ্যালোজেনের সঙ্গে রিয়াকশন করে MX3 জাতীয় কম্পাউন্ড তৈরি করে। এটা কিভাবে তৈরি করে আমরা দেখবো, দেখো বোরনের যে যদি আমরা বোরনের একটা হ্যালাইড নিই, ঠিক আছে, বোরন মেনলি হ্যালাইডটা কেমন ভাবে গঠন করে, তো বোরন মানে কি, বোরন মানে ইলেকট্রনিক কনফিগারেশন কেমন, 1s2 2s2 2p1, তাই তো। তাহলে 2p1, 1s এ দুটো অরবিটাল আছে, 2s এ দুটো অরবিটাল আছে, আর 2p তে 3টে p অরবিটাল। তাহলে এখানে দুটো ফিল্ড, এখানে দুটো ফিল্ড, এখানে একটা আছে। এখন বি যখন উদ্দীপ্ত অবস্থায় এক্সাইটেড স্টেটে থাকে তখন কি হয়, এই বোরনের এখানে দুটো আছে, দুটোই থাকে 1s অরবিটালে। এখন 2s থেকে একটা ইলেকট্রন সোজা কোথায় চলে যায়, 2p তে চলে যায়। 2p তে যদি চলে যায় তাহলে 2s এ কটা পড়ে থাকবে, এখন একটা। আর 2p তে যে 3টে অরবিটাল ছিল এখান থেকে একটা ইলেকট্রন এখানে চলে গেছে, তাহলে একটা ছিল আর একটা চলে গেছে। তাহলে বোরন এখন কেমন জাতীয় সংকরায়ন দেখাচ্ছে, দেখো এই একটা, এখন এটা কি ছিল 2s, এটা 2p, তাহলে একটা s এ একটা ইলেকট্রন আসতে পারে, 2p তে দুটো ইলেকট্রন আসতে পারে, তাহলে এর সংকরায়ন হচ্ছে কি sp2, sp2। ওই জন্য দেখো এখানে এই বোরনের sp2 অরবিটাল আছে এবং এই 3টে ঘর খালি আছে, একটা এখানে একটা ইলেকট্রন আসতে পারে, এখানে একটা, এখানে একটা আসতে পারে। ওই জন্য দেখো 3টে হ্যালোজেন 3 দিক থেকে 3টে sp2 অরবিটালে এসে এসে কেমন জাতীয় কম্পাউন্ড তৈরি করছে, বোরন হচ্ছে 3টে এক্স এর সঙ্গে রিয়াকশন করে হচ্ছে BX3 কম্পাউন্ড তৈরি করছে। কেমন কম্পাউন্ড তৈরি করছে, BX3 কম্পাউন্ড তৈরি করছে। তো এই BX3 তৈরি করছে মানে এখানে নাম্বার অফ ইলেকট্রন কটা আছে, নাম্বার অফ ইলেকট্রন কটা আছে, দুটো দুটো চারটে দুটো ছটা, তাহলে অষ্টক পূর্তি কতই হয়, 8টা।
তাহলে এর কি আছে, দুটো ইলেকট্রন শর্ট আছে, অষ্টক পূর্তি থেকে দুটো ইলেকট্রন শর্ট আছে। তাহলে অষ্টক পূর্তিতে দুটো অরবিটাল শর্ট আছে মানে কি, এই এক্সট্রা ইলেকট্রনকে এখানে কি করতে পারে, এক্সট্রা ইলেকট্রন ক্যারি করতে পারে। এই যেহেতু এই ফাঁকা পি অরবিটাল আছে এবং এক্সট্রা ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, ওই জন্য বোরনের BX3 টাইপের যে কম্পাউন্ড গুলো, BX3 টাইপের যে কম্পাউন্ড গুলো, এদের আমরা কি বলবো, এদের আমরা বলবো লুইস অ্যাসিড। কি বলবো, লুইস অ্যাসিড। তাহলে আমরা একটা নতুন ডেফিনেশন পড়লাম যে লুইস অ্যাসিড। লুইস অ্যাসিড বলতে আমরা কি বুঝি, ভেরি ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট। তো লুইস অ্যাসিড হচ্ছে কি, যার যার ফাঁকা পি অরবিটাল আছে, ফাঁকা পি, নট অনলি পি অরবিটাল, ফাঁকা অরবিটাল আছে, এবং যে সেখানে সেই অরবিটালে এক্সট্রা ইলেকট্রনকে জায়গা দিতে পারে। ফাঁকা অরবিটাল আছে, অরবিটাল আছে, ফাঁকা কক্ষক আছে, এবং এক্সট্রা এক জোড়া ইলেকট্রন সে গ্রহণ করতে পারে, এবং সে এক জোড়া ইলেকট্রন সে কি করতে পারে, এক জোড়া ইলেকট্রন সে গ্রহণ করতে পারে। এক জোড়া ইলেকট্রন যদি সে গ্রহণ করতে পারে, তখন সেই জাতীয় জিনিসকে আমরা কি বলবো, লুইস অ্যাসিড। তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে BX3 জাতীয় অল কম্পাউন্ড হচ্ছে একটা লুইস অ্যাসিড। এক্স মানে এনি হ্যালোজেন, লাইক BH3 একটা লুইস অ্যাসিড, CL3 একটা লুইস অ্যাসিড, BR3 একটা লুইস অ্যাসিড, I3 একটা লুইস অ্যাসিড। তো এখন আমরা খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন করবো যে এই যে লুইস অ্যাসিড গুলো পড়লাম আমরা, BF3, BCl3, BBr3 আর BI3, এদের মধ্যে যদি আমি লুইস অ্যাসিডিটি বিচার করি, তাহলে এদের মধ্যে কে সব থেকে ভালো লুইস অ্যাসিড হবে? দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা এটা কিন্তু দেখবে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো আমরা এখন দেখবো যে যে লুইস অ্যাসিডিটি অফ BF3, BCl3, BBr3 আর BI3, তাহলে প্রত্যেকের স্ট্রাকচার যদি আমি আঁকি, তাহলে স্ট্রাকচার গুলো কেমন হবে? BF3 যদি তুমি আঁকো, তাহলে BF3 প্রত্যেকটার একটা করে এখানে ফাঁকা পি অরবিটাল আছে, তাই তো? সেটা আমরা পড়েছি, ফাঁকা পি অরবিটালে সেই ইলেকট্রন অ্যাকসেপ্ট করতে পারে, এই জন্য এরা প্রত্যেকেই লুইস অ্যাসিড। এখন আমরা দেখছি যে এদের মধ্যে তীব্র কে, লুইস অ্যাসিডিটি এদের মধ্যে কার সব থেকে বেশি, কার সব থেকে কম, তা সেটা আমরা এখন দেখছি। তাহলে BCl3, তারপরে আমরা দেখবো BBr3, তাই তো, BBr3, আর শেষে হচ্ছে BI3। দেখো একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এখানে আছে। দেখো বি এর আমরা কি অরবিটাল ফাঁকা আছে, বি এর দেখি 2p অরবিটাল ফাঁকা আছে। কেন? কারণ বোরন মানে 1s2 2s2 2p1, তাহলে 2p অরবিটাল ফাঁকা আছে এবং অরবিটালটা কি 2p। এখন ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, 1s2 2s2, ফ্লুরিনের পারমাণবিক সংখ্যা তো 9, তাহলে 1s2 2s2 2p5, পিতে 5টা ইলেকট্রন আছে, 5টা পি অরবিটালে 5টা ইলেকট্রন আছে। তাহলে কোয়াইটলি ফিল্ড পি অরবিটাল হচ্ছে মোটামুটি একটা ভর্তি ইলেকট্রন আছে। তাহলে আর এফ এরও কি অরবিটাল আছে, 2p অরবিটাল, এফ এরও 2p অরবিটাল। এখন এই যেহেতু দুটি অরবিটালের আকার সেম সেম হবে, এবার এফ এর মাথায় কি থাকে সবসময়, ইলেকট্রন যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ার কি করতে পারে, এই যে বি এর ফাঁকা অরবিটাল আছে এখানে, এই প্রত্যেকটা এফ নিজের লোন পেয়ার গুলো এখানে কি করতে পারে, লোন পেয়ার গুলো ডোনেট করতে পারে। এখন প্রত্যেকটা পি যদি তাদের লোন পেয়ার গুলো ওখানে ডোনেট করে, তাহলে এক একবার এখানে কেমন স্ট্রাকচার তৈরি হবে, এফ ইলেকট্রনকে দান করেছে, এখন ইলেকট্রন দান করলে ইলেকট্রনের যে দিয়ে দিচ্ছে তার কি ভ্যাকান্সি তৈরি হবে, তার ক্ষেত্রে ঘাটতি হবে। তাহলে ঘাটতি হলে আমরা জানি, ঘাটতি হলে পজিটিভ হয় তার মাথায়, আর বাড়তি হলে তার মাথায় কি হয়, নেগেটিভ। ইলেকট্রন ঘাটতি হলে প্লাস হয়। তাহলে এফ এর থেকে দুটো ইলেকট্রন বোরনের কাছে চলে যাচ্ছে, তাহলে এফ এর থেকে চলে যাচ্ছে মানে এফ এর মাথায় ঘাটতি হচ্ছে, তাহলে ঘাটতি হলে কি হবে, এফ এর মাথায় প্লাস হবে। এখন এখানে ইলেকট্রন দুটো দিয়ে দিচ্ছে, তাহলে দুটো ইলেকট্রন মানে একটা বন্ধন তৈরি হবে, তাহলে এখানে ডবল বন্ধন তৈরি হলো, তাই তো? এখানে সিঙ্গেল বন্ধন ছিল, সিঙ্গেল বন্ধন থাকলো, ঠিক আছে। এখন বোরন ইলেকট্রন নিয়েছে, তাহলে বোরনের মাথায় ইলেকট্রনের বাড়তি হয়েছে, তাহলে বোরনের মাথায় মাইনাস একটা তৈরি হলো। ঠিক একইভাবে এখন আমি যদি এই এফটার ক্ষেত্রে না করে এই এফটা দিয়ে কাজ চালাতাম, তাহলে এই এফ ইলেকট্রন দিতে, সেক্ষেত্রে কেমন স্ট্রাকচার পেতাম আমরা, এই এফ এর মাথায় প্লাস, এখানে আমাদের বোরন থাকতো, এখানে একটা এফ, এখানে একটা এফ, এর মাথায় মাইনাস, তাই তো? তাহলে আমরা কি পাচ্ছি, আমরা বিভিন্ন রকম রেজোন্যান্স করছে, এটা এই যে ইলেকট্রন দেওয়া নেওয়া করছে, এইটাকে আমরা বলি কি, ব্যাক বন্ধন করছে, ব্যাক পিপাই পিপাই বন্ধন। কেন আমরা পিপাই পিপাই বন্ধন বলছি, কারণ ফ্লুরিনের পি অরবিটাল থেকে বোরনের পি অরবিটাল যাচ্ছে, তাহলে ব্যাক পাই বন্ডিং বা ব্যাক পিপাই 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 বন্ডিং, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে, পিপাই পিপাই ব্যাক বন্ডিং, এই পিছন দিকে বন্ডিং করছে, তাহলে পিপাই পিপাই ব্যাক বন্ডিং এর জন্য এই বোরনের আমরা কেন লুইস অ্যাসিড বলছিলাম, আমরা লুইস অ্যাসিড এই জন্যই বলছিলাম যাতে এর ভ্যাকান্সিটা ছিল,
বোরনের ভ্যাকান্সি ছিল, একটা ঘাটতি ছিল, যার যত বেশি ইলেকট্রন ঘাটতি হবে সে তত ভালো লুইস অ্যাসিড হবে। এখন বলো যে এফ এর থেকে ইলেকট্রন যাচ্ছিল, তাহলে এফ এর থেকে ইলেকট্রন যাচ্ছে মানে কি হচ্ছে, এফ এর থেকে যদি ইলেকট্রন যায় তাহলে বোরনের অরবিটাল যে ফাঁকা অরবিটাল ছিল সেটা খুবই ভালোভাবে, এরও টুপি অরবিটাল খুব ভালোভাবে ফিল হচ্ছে, তাহলে লুইস অ্যাসিডটি কিন্তু কি হচ্ছে, কমে যাচ্ছে। কিন্তু এখানে দেখো এর 3p অরবিটাল, বোরনের একই 2p অরবিটাল, এখানে 2p অরবিটাল, বাট এর হচ্ছে 4p অরবিটাল, এটার হচ্ছে 5p অরবিটাল, এর 2p অরবিটাল, তাহলে 2pর যে আকার হবে 5pর আকার কি তাই হবে? কখনো হবে না, কখনোই তাই পসিবল না, 5pর আকার অনেক বড়। তাহলে এদের চেয়ে এই যে ব্যাক বন্ডিংটা হচ্ছিল, পিপাই পিপাই ব্যাক বন্ডিংটা, এদের সেম সাইজের জন্য ভালো ওভারল্যাপ হয়ে ব্যাক বন্ডিংটা খুবই ভালো হচ্ছিল এবং বিয়ের ভ্যাকান্সি পূরণ হচ্ছিল। কিন্তু এদের ক্ষেত্রে ব্যাক বন্ডিং কিন্তু অতটা ভালো হবে না, তাই না? তাহলে ব্যাক বন্ডিং যদি অতটা ভালো না হয় তাহলে বিয়ের ঘাটতি আই এর লোন পেয়ার দ্বারা অতটা ভালোভাবে পূরণ হবে না। তাহলে যদি পূরণ না হয় তাহলে বিয়ের ভ্যাকান্সি থেকে যাচ্ছে। তাহলে লুইস অ্যাসিডিটির অর্ডার কি হচ্ছে, লুইস অ্যাসিডিটির অর্ডার আমরা পাচ্ছি, অর্ডার অফ লুইস অ্যাসিড বিএফ3 কিন্তু সব থেকে কম, তারপরে তোমার বিসিএল3, তারপরে তোমার বিবিআর3, তারপরে শেষে হচ্ছে সব থেকে ভালো লুইস অ্যাসিড। এদের মধ্যে বোরনের যেসব হ্যালাইড তার মধ্যে সব থেকে ভালো লুইস অ্যাসিড তাহলে হিসেবে আমরা কাকে পেলাম, BI3 কে পেলাম। ঠিক আছে, এরপরে একটা বোরনের খুব গুরুত্বপূর্ণ একটা কম্পাউন্ড আমরা পড়বো, সেটা হচ্ছে বোরাক্স। বোরাক্সের সংকেত আমরা আগেই পড়ে এসেছি, Na2B4O7 10H2O। তো একে আমরা এরকম ভাবে লিখতে পারি, দেখো এখানে বোরন B4O5, তাই তো? তাহলে আমরা কি করলাম, আমরা চারটে বি লিখলাম, আমরা চারটে বি লিখলাম। এবারে স্ট্রাকচারটা কেমন ভাবে ড্র করবো দেখে নাও। তারপরে আমরা কি করলাম, প্রত্যেকটা বোরনের মাঝখানে আমরা একটা করে অক্সিজেন দিলাম, প্রত্যেকটা বোরনের মাঝখানে আমরা একটা করে অক্সিজেন রাখলাম। তাহলে কত হচ্ছে, B4 তো হয়েছিল, B4 কমপ্লিট, তাহলে O5, তাহলে ও চারটে ও হলো। আর একটা যে কোনো তুমি চাইলে এই বি এর মাঝখানেও এই অক্সিজেন যে বন্ধনটা করেছি এটা এই বি এর মাঝখান দিয়ে দিতে পারতে। ঠিক আছে, যে কোনো একটা বি এর মাঝখান থেকে এই ব্রিজ বন্ডিং ব্রিজ অক্সিজেনটা করা যাবে। ঠিক আছে, তাহলে আর একটা দিলে তাহলে পাঁচটা, তাহলে B4O5, এবার OH এর হোল 4। ঠিক আছে, তাহলে এই চারটে বি এর সঙ্গে চারটে OH আমরা দিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আর 8 অণু জলের সঙ্গে যুক্ত থাকবে। তো এটাই হচ্ছে কার গঠন, এটা হচ্ছে আমাদের বোরক্সের গঠন। এখন দেখবো এই বোরক্সটা সংকরায়ন অবস্থাটা কেমন। তো দেখো বোরক্সের যে সংকরায়ন অবস্থা, এটা হচ্ছে বি এর সাথে, দেখো এগুলো এই সংকরায়ন অবস্থা আমরা এই যে পরের ক্লাসে আমরা সেম 2 এর ক্লাস শুরু করব, সেখানে আমরা অর্গানিক করব, সেখানে আমরা সংকরায়ন প্রকৃতি সম্পর্কে জানবো। এবং আমরা এটা অলরেডি জেনে এসেছি যে হচ্ছে তোমার যখন আমরা কেমিক্যাল বন্ডিং পড়ে এসেছি অলরেডি আমরা জেনে এসেছি। ঠিক আছে, যেমন বি যদি তোমরা বিচার করো BX3 টাইপের কম্পাউন্ড, ঠিক আছে, বা BX4 টাইপের কম্পাউন্ড, তাহলে এদের সংকরায়ন কিন্তু আমরা অলরেডি পড়ে এসেছি। দেখো এখানে 1 2 3 4টে বন্ধন আছে, এটা হচ্ছে কি sp3 জাতীয় সংকরায়ন হবে, এবং এটার হচ্ছে sp2 টাইপের সংকরায়ন হবে। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলাম যে বোরক্সের কেমন স্ট্রাকচার এবং তার সঙ্গে তারা হচ্ছে জলীয় সংকরায়ন প্রকৃতিটা আমরা দেখলাম। এরপরে আমরা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আমরা একটু আলোচনা করব, সেটা হচ্ছে দেখো বলছে বোরক্সের যে জলীয় দ্রবণ, সেই জলীয় দ্রবণে যদি আমরা ফেনফথ্যালিন অ্যাড করি তাহলে কি হয়, দ্রবণের বর্ণ গোলাপি থেকে লাল হয়। কিন্তু যখন ওই অবস্থায় ওই একই সময়ে যদি আমরা গ্লিসারল অ্যাড করে দিই তাহলে দ্রবণটি বর্ণহীন হয়ে যায়। এর কারণটা তোমরা ব্যাখ্যা করো, এর কারণ কি হবে। দেখো এই বোরক্সের জলীয় দ্রবণে ফেনফথ্যালিন কেন, কারণ বোরক্সের জলীয় দ্রবণ ক্ষারকীয় হয়। বোরক্সের জলীয় দ্রবণ কেমন হয়, বোরক্সের বোরক্সের জলীয় দ্রবণ ক্ষারীয় হয়। বোরক্সের জলীয় দ্রবণ হয় কেমন, ক্ষারীয়। ক্ষারীয় মানে কি, ক্ষারীয় মানে হচ্ছে তাতে তুমি ফেনফথ্যালিন অ্যাড করলেই তার কালার চেঞ্জ হবে। ওই জন্য ক্ষারীয়তে যদি আমরা ফেনফথ্যালিন অ্যাড করি তাহলে তার কালার লাল হবে। এখন বোরনে তুমি তাতে তুমি কি করছো, বোরাক্সে তুমি অ্যাড করছো হচ্ছে গ্লিসারল। তাহলে গ্লিসারল মানে কি, গ্লিসারল মানে হচ্ছে একটা এর বলে একটা হচ্ছে তোমার সিলেটিং লিগ্যান্ড। ঠিক আছে, সিলেট করে, রিং তৈরি করে। ঠিক আছে, এটা আমরা জটিল যৌগ চ্যাপ্টারে যখন পড়বো তখন আমরা ডিটেলসে আলোচনা করবো। তো এখন দেখো এই বি এর কি ছিল, চারদিকে চারটে কি ছিল, OH ছিল, তাই তো, OH ছিল, OH। এখন এই যে প্রত্যেকটা OH আছে এখানে, এই প্রত্যেকটা OH, এই দেখো বোরনটা আছে এই মাঝখানের বোরনটা, এই যে OH এর O,
OH এর ওগুলো আছে, এবং এই যে OH এর ওগুলো এই যে আছে, এই ও ঠিক আছে। এখন এই যে এইচ আছে, সেটা হচ্ছে এই OH এর সাথে যুক্ত হয়ে সেটা একটা জল তৈরি করবে। এইচ আর OH মিলে H2O তৈরি করছে, তাহলে H2O তৈরি করছে। এখানে কটা এইচ আছে? 4টে এইচ আছে, তাহলে 4টে এইচ, আর এখানকার এই একটা OH, দুটো, তিনটে, আর এই একটা 4টে OH এর সঙ্গে যুক্ত হয়ে 4টে জল তৈরি করে দিচ্ছে। তাহলে 4টে জল এখানে বেরিয়ে যাচ্ছে, এবং তৈরি হচ্ছে কি এই বোরনের বি, এখানে ও, তাহলে এখানকার CH2 পড়ে থাকছে, তাহলে CH2, মাঝখানের এ কোনো রিয়াকশন করছে না, ইন্ট্যাক্ট থাকছে, তাহলে CH2, CHOH যেমন ছিল তেমন আছে, এখানকার OH ও রিয়াক্ট করে CH2 পড়ে থাকছে, এখানে যে অক্সিজেন লিঙ্কেজ দিয়ে CH2 এর সঙ্গে যুক্ত হচ্ছে, সিমিলারলি এই দিকেও সেম। ঠিক আছে, তাহলে এটা তৈরি করছে কি একটা স্থায়ী জটিল চিলের যৌগ। ঠিক আছে, এখন এই চিলের যৌগটা তৈরি করার ফলে কি হবে, এই বিক্রিয়ার যে সাম্য, বিক্রিয়ার সাম্য কি হবে, ডান দিকে সরে যাবে, মানে এই প্রোডাক্ট বেশি করে তৈরি হবে, এই চিলের যৌগ আরো বেশি করে তৈরি হবে। ফলে কি হবে, H3BO3 একটা শক্তিশালী, এই H3BO3 একটা শক্তিশালী অ্যাসিড গ্রুপে আচরণ করবে। তাহলে এই শক্তিশালী অ্যাসিড গ্রুপে আচরণ করছে মানে কি, H+ এর গাঢ়ত্ব বেড়ে যাচ্ছে। তাহলে H+ এর গাঢ়ত্ব যদি এই অবস্থায় বেড়ে যায়, তাহলে ওই যে OH- ছিল, এখন H+ মিলে কি হচ্ছে, পুরো বিক্রিয়াটা, এখন H+ এর গাঢ়ত্ব বাড়ছে, তো OH- আর H+ মিলে কি হয়ে যাবে, জল হয়ে যাবে। তাহলে জল যদি তৈরি হয়, তাহলে OH- আয়ন সম্পূর্ণরূপে প্রশমিত হয়ে বিক্রিয়া, মানে বিক্রিয়ার প্রকৃতিটাকে কেমন করে তুলছে, নিউট্রাল করে তুলছে, প্রশম করে তুলছে। তো এই প্রশম করার জন্য কি হবে, দ্রবণটা কি হবে, আর তো ক্ষারীয় আচরণ নেই, যেহেতু ক্ষারকীয় ছিল বলে ফেনফথ্যালিন অ্যাড করছিলাম, লাল হচ্ছিল। তাহলে যেই আমরা কি করছি, গ্লিসারল অ্যাড করছি, পুরো বিক্রিয়াটা চিলের যৌগ তৈরি করছে, এবং বিক্রিয়ার সাম্য ডান দিকে সরে যাচ্ছে, ফলে নিউট্রাল আচরণ করছে, বিক্রিয়াটা নিউট্রাল কম্পাউন্ড তৈরি করছে। তাহলে সে আর কি লাল গোলাপি হবে, হবে না, ওই জন্য সেটার কালার আবার চেঞ্জ হয়ে কেমন হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। তো আশা করি প্রশ্নটা আমরা বুঝেছি। এরপরে আমরা দেখো এই যে বোরক্স Na2B4O7 10H2O, এতে আমরা তাপ দিলে কেমন জিনিস তৈরি হয়, দেখো এই জলটা আলাদা হয়ে যায়, এবং এই যে তৈরি হয়েছে Na2B4O7, এটা ফার্দার আবার NaBr2 প্লাস B2O3 একটা মিশ্রণ তৈরি করে, স্বচ্ছ গুটি কিন্তু তৈরি করে। ঠিক আছে, এরপরে দেখো আমরা ডাইবোরনটা একটু পড়বো। ডাইবোরন মানে কি, B2H6। ডাইবোরন কিভাবে তৈরি হয় তার একটা রিয়াকশন আমরা পড়বো, যে NaBH4 সোডিয়াম বোরোহাইড্রেটের সঙ্গে আমরা আয়োডিনের বিক্রিয়া করি ডাইগ্লামের উপস্থিতিতে। ঠিক আছে, তাহলে সোডিয়াম বোরোহাইড্রেটের সাথে যদি আয়োডিনের বিক্রিয়া করি ডাইগ্লামের উপস্থিতিতে, তাহলে আমরা B2H6 মানে ডাইবোরন পাই। ঠিক আছে, এখন আমরা একটু আচ্ছা, এরপরে আমরা দেখবো এই যে ডাইবোরন আমরা তৈরি করেছি, ডাইবোরনটা প্রকৃতিতে কেমন রিয়াকশন করে। দেখো ডাইবোরনের স্ট্রাকচার হচ্ছে, একটু পরে আমরা স্ট্রাকচারটা দেখবো, B2H6, তাই তো। তাহলে B2H6, এখানে দেখো দুটো এইচ এখানে ব্রিজিং যুক্ত থাকে, আর 4টে এইচ হচ্ছে এরকম ভাবে বোরনের সাথে আলাদাভাবে যুক্ত থাকে, এই দুটো এইচ হচ্ছে ব্রিজ পজিশনে যুক্ত থাকে। দেখো সেতু তৈরি করছে দুটো এর সঙ্গে, তো এর সঙ্গে NH3 কেমন ভাবে রিয়াক্ট করে, দেখো NH3 একে এরকম ভাবে ভেঙে দেয়। তাহলে যদি এখান থেকে ব্রেক করে, তাহলে একদিকে তৈরি হচ্ছে BH4, আর একদিকে তৈরি হচ্ছে BH2। তাহলে এই যে BH2 ইউনিটের সাথে দুটো NH3 মিলিয়ে, এখান থেকে দুটো NH3 মিলিয়ে, তাহলে দুটো BH2 ছিল, আর দুটো NH2 মিলিয়ে এই যে BH2 আলাদা একটা ইউনিট হয়ে গেল, এই BH2 সাথে দুটো NH3 মিলিয়ে একটা ক্যাটায়ন তৈরি করে, এবং এই যে BH4 এখান থেকে আউট হয়ে যাচ্ছে, এই BH4-, আর এই যে টোটাল কম্পাউন্ডটা, এই যে BH2 আলাদা হয়ে গেছিল দুটো NH3 কে নিয়ে, এ হচ্ছে প্লাস, এবং ওই যে BH4- রূপে ওভারঅল একটা নিউট্রাল কম্পাউন্ড তৈরি করে। এটাকে যদি আমরা আবার 473 কেলভিন তাপমাত্রায় উত্তপ্ত করি, তাহলে আমরা পাই কি, B3N3H6, যেটাকে আমরা বলি বোরাজিন। তো এই বোরাজিনের স্ট্রাকচারটাও তোমরা কিন্তু মনে রাখবে। ঠিক আছে, তাহলে বোরাজিনের প্রিপারেশনটাও ইম্পর্টেন্ট। আমরা বোরাজিন কোথা থেকে পাচ্ছি, এখানে তৈরি করতে পারছি আমরা, তোমাদের হচ্ছে কি ডাইবোরেন থেকে আমরা তৈরি করতে পারছি বোরাজিন। ডাইবোরেন অ্যামোনিয়ার সঙ্গে রিয়াক্ট করে একটা যৌগ তৈরি করছে, এবং কেমন ভাবে সেটা ভাঙছে দেখলাম। তাহলে তৈরি করছে কি বোরাজিনের স্ট্রাকচার দেখো, B3N3H6, এর স্ট্রাকচার অনেকটা বেনজিনের মতো। বেনজিন মানে কেমন, এটাকে বেনজিন বলি আমরা। ঠিক আছে, বেনজিন বলে এটাকে আমরা, এই বেনজিনের প্রত্যেকটা
কর্নারে প্রত্যেকটা সংযোগে একটা করে হাইড্রোজেন থাকে, তাহলে এখানে C6H6, এটা হচ্ছে আমাদের বেনজিনের গঠন। আর এটা হচ্ছে দেখো বোরাজিন। কি হচ্ছে বোরাজিনের পার্থক্যটা কি? বোরাজিনের একটা করে অল্টারনেট করে বাদ দিয়ে তিনটে বোরন আর তিনটে নাইট্রোজেন, দেখো তিনটে বোরন আর তিনটে নাইট্রোজেন আছে। এরকম ভাবে এটা কি তৈরি করছে? বোরাজিন। এরকম ছিল তো বোরাজিনের এই যে নাইট্রোজেনের মাথায় লোন পেয়ার আছে, লোন পেয়ার দান করছে, মানে লোন পেয়ারের ঘাটতি হচ্ছে। লোন পেয়ারের ঘাটতি হওয়া মানে কি একটু আগে আমরা পড়েছি, এন এর মাথায় দেখো এই যে প্লাস হয়েছে, আর এই বোরন অ্যাকসেপ্ট করেছে বলে বোরনের মাথায় মাইনাস, এই লোন পেয়ারটা এখানে দিয়েছে বলে ডবল বন্ড। সিমিলারলি তিনটে নাইট্রোজেন তিন দিক থেকে ইলেকট্রন ডোনেট করেছে, ওই জন্য তিনটে ক্যাটায়ন তৈরি হয়েছে ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা দেখলাম যে বোরাজিনের স্ট্রাকচারটা কেমন এবং বোরাজিন কিভাবে তৈরি হয়। এরপরে আমরা ডাইবোরেন স্ট্রাকচারটা দেখে নেবো এক ঝলকে। দেখো ডাইবোরেন কি? ডাইবোরেনে এই যে দুটো ব্রিজ, মনে রাখবে এই যে ব্রিজ, হাইড্রোজেন দুটো বন্ধন আছে মাঝখানে, আর বাইরে চারটে হচ্ছে মেনলি প্রান্তীয় চারটে বিএইচ বন্ধন আছে। এই যে যে বন্ধনটা তোমার হচ্ছে সেতু বন্ধন, ব্রিজ বন্ধন, সেটার কিন্তু লঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে এর স্ট্রেংথ কিন্তু বেশি, শক্তিও কিন্তু বেশি, স্ট্রঙ্গার। ঠিক আছে, লঙ্গার স্ট্রঙ্গার, তাহলে 134 পিকোমিটার এটা বিএইচ বন্ধন, মানে ব্রিজ বিএইচ বন্ধন, ব্রিজ ব্রিজ বিএইচ বন্ধন। এটা কেমন? এটা হচ্ছে 134 পিকোমিটার, এবং হচ্ছে এই যে বাইরের যে বিএইচ বন্ধন এটা হচ্ছে 119 পিকোমিটার। তাহলে এটা কি বললাম? লঙ্গার। এই যে ব্রিজ বন্ধনটা, সেতু বন্ধনটা লঙ্গার অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রঙ্গার। ঠিক আছে, ভাঙতে অনেক বেশি শক্তি লাগে। আচ্ছা, এরূপ দেখো বলছে প্রতিটি হাইড্রোজেন পরমাণু এখানে যে আছে দুটো বোরন পরমাণুর সাথে শুধুমাত্র দুটি ইলেকট্রন যুগ্মভাবে ব্যবহার করে বলে এরূপ বন্ধনগুলোকে আমরা বলবো কি? 3 সেন্ট্রা 2 ইলেকট্রন বন্ডিং বন্ধন বা ব্যানানা বন্ধন, ব্যানানা বন্ড। ঠিক আছে, এই ব্যানানা বন্ডের ফরমেশনটা যদি আমরা দেখি তাহলে দেখো এই যে কিন্তু এরকম ভাবে তৈরি হয়। এই যে হচ্ছে এটা, এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের ব্যানানা বন্ড। ঠিক আছে, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড, 3 সেন্টার 2 ইলেকট্রন বন্ড। ঠিক আছে, তাহলে গ্রুপ 13 এলিমেন্ট এবং তাদের বৈশিষ্ট্যগুলোকে আমরা মোটামুটি পড়লাম। এর পরের ভিডিওতে আমরা গ্রুপ 14টা পড়বো, এবং গ্রুপ 14টা শেষ হয়ে গেলে আমরা অর্গানিক শুরু করব। তো আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং।